শেষ থেকে শুরু। পর্ব 4। লেখিকা সাবিয়াতুল সাভা। আয়ান ভদ্র মহিলার দিকে তাকিয়ে বলল, সত্যি এটা আপনার বাড়ির ঠিকানা? কি আজব, আপনাকে আমি ভুল ঠিকানা কেন দিব? আয়ানের পাশে দাঁড়ানো বারেক বলে উঠল, আন্টি, আপনার ছেলে লাস্ট যেই মেয়েটাকে সাথে নিয়ে বের হয়েছিল তার কোনো ছবি আছে? ভদ্র মহিলা বেশ রেগে গেল বারেকের উপর। আমাকে কোন দিক দিয়ে আন্টি মনে হয়? বারেক 36টা দাঁত বের করে হেসে বলল, সরি দাদি। মহিলা আরো রেগে গেল, এই অসভ্য ছেলেকে পুলিশকে বানিয়েছে। আমাকে দেখে তোর আন্টি দাদি মনে হয়? মহিলার রাগ দেখে বারেক কাদু কাদু মুখে আয়ানের দিকে তাকালো। মহিলার পাশে উনার নাতনি বলে উঠল, ভাইয়া কিছু মনে করবেন না দাদিজান, একটু এমনি আপনি একটু ভাইয়াকে খুঁজে বের করার চেষ্টা করুন, বুঝেন তো একমাত্র ছেলে, আম্মুর অবস্থা খারাপ, টেনশন করে আজ 2 দিন কোনো খোঁজ খবর নেই। আয়ান ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, আপু আপনার আর কিছু বলার আছে? আমরা যথেষ্ট চেষ্টা করব হিরণকে খুঁজে বের করার। ভদ্রমহিলা এইবার আর রাগ করল না, বেশ লাজুক হেসে বলল, আবার আসব। ওনার নাতনি কপালে হাত রেখে বলে উঠল, এক তো বাড়ির অবস্থা খারাপ, ভাইকে পাওয়া যাচ্ছে না, আর এইদিকে বুড়ির এই বয়সে ভীমরতি হয়েছে। দাদি নাতনি যেতেই বারেক বলে উঠল, স্যার ফাইল রেডি করব। আয়ান মোবাইল বের করে বলল, কোনো প্রয়োজন নেই। বারেক মাথা হেলিয়ে বলল, স্যার দাদির বয়সী মহিলাকে আন্টি বললাম তাও মন বলল না, ডিরেক্ট আপু, দেশ কত ডিজিটাল হয়ে গেছে স্যার। এক রাতে ইতিহাস পাল্টে যায়, সেখানে বুড়ির মন আপু টাইপ হতেই পারে। বারেক উনি শরীর দিয়ে বুড়ি হতে পারেন, কিন্তু মনের দিন থেকে এখনো 16-17 বছরের আপু বয়সী। বারেক হেবলার মতো তাকিয়ে রইল আয়ানের দিকে। এভাবে তাকিয়ে না থেকে কাজে মন দাও বারেক। স্যার আরেকটা কথা। জলদি বলে বের হও। স্যার কি করলে বউ রাগ করবে না? আয়ান মোবাইল থেকে চোখ সরিয়ে বারেকের দিকে তাকালো। বারেক, বিয়ে তুমি করেছ, তুমি আমার থেকে ভালো জানবে। স্যার বিয়ে করেও বুঝতে পারছি না, সোজা করলেও দোষ, বাঁকা করলেও দোষ, যেই রাস্তায় যাই তাতেই দোষ। কাল রাত তো বউ সারা রাত রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তুমি নিশ্চয়ই ভুল কিছু করেছ। সারাদিন কাজ করে স্বামী বাড়িতে আসলে বউরা ব্যস্ত হয়ে পড়ে, স্বামীর কি লাগবে, কি করলে স্বামী খুশি হবে, আর তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। স্যার এইগুলো একটা সময় আমিও ভাবতাম, কিন্তু বিয়ের পর বোঝা যায় আসল খেল বউ নয়। তখন হাতগুলো সাপের মতো করে দেখিয়ে বলল, সাপ হয়ে ধরা দেয়। বউ সেজেগুজে বলল, কেমন লাগছে? আমি বলেছিলাম লিপস্টিকের কালারটা মানায়নি, সাথে মুখের পাউডার বেশি হয়ে গেছে। তাতেই বলল, আমি নাকি মেকআপ চিনি না, আগে মেকআপ কোনটা কিভাবে দিলে কেমন লাগে শিখে তারপর বাড়িতে জায়গা হবে। আয়ান খুব মন দিয়ে বারেকের কথা শুনল। সে মেকআপের বিষয়ে সতর্ক হয়ে গেল। বারেক ফিসফিস করে বলে উঠল, স্যার কখনো বিয়ে করিয়েন না, বিয়ের পর জীবনটা নিজ হাতে গরম তেলে ছেড়ে দেওয়ার মতো। আয়ান বারেককে কাজে লাগতে বলে নিরুপমার নাম্বারে কল দিল। বারেক যেতে যেতে বলে উঠল, স্যার আমার কথা আজ গুরুত্ব দিচ্ছেন না, একদিন বুঝতে পারবেন। জবা ব্যালকনিতে বসেছিল, তখনই কল আসলো। হ্যালো নিরুপমা, আমি পুলিশ অফিসার আয়ান। জি বুঝতে পেরেছি, কল কেন দিয়েছেন? একটা জরুরি কথা ছিল। যাই বলবেন জলদি বলুন। আপনি কি সব সময় ট্রেনের অপেক্ষায় থাকেন? একটু বেশি কথা বললে ট্রেন চলে যাবে। মানে? সব সময় কল ধরেই বলেন, যা বলবেন জলদি বলুন আর কল রাখুন কেন? আপনার কি মনে হয় আমি আমার সময় নষ্ট করে ফালতু কথা বলবো? আপনার সময়ের খবর তো জানি না, কিন্তু আমার সময়ের অনেক দাম। আয়ান লম্বা একটা শ্বাস নিয়ে বলল, হিরণ নামের কাউকে চিনেন? নিরুপমার সোজাসাপটা উত্তর, কিসের হিরণ? ওই যে আমি বাড়ির ঠিকানা দিয়েছিলাম, ঈশা মেয়েটার কেসের বিষয়। ও নাম তো মনে নেই, তবে কি হয়েছে? ওই বাড়ি থেকে আজ 2 জন এসেছিল, তাদের ছেলেকে পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর একটা মেয়ের সাথে বের হয়েছিল, এই বিষয়ে কিছু জানেন? কেমন সুন্দর মেয়ে? আর একটা মেয়ের সাথে বের হয়েছে, তাতে কি হয়েছে? আপনি এইসব ফালতু খবর শোনাতে কল দিয়েছেন? এটা আপনার বিষয়, আমাকে কেন বলছেন? কারণ ওই দিন ওই বাড়িতে আপনার যাওয়ার কথা ছিল, যদি দেখে থাকেন কিছু তাই বললাম। আর ওই মেয়ের সাথে বের হওয়ার পর থেকে হিরণকে পাওয়া যাচ্ছে না। তাদের ভাষ্যমতে মেয়েটা অসম্ভব রূপবতী ছিল, যাকে বলে চাঁদের পরী।
নিরুপমা বিরক্ত হয়ে বলল, আপনি বসে বসে হয় ছেলেটাকে বের করুন, না হয় আকাশের দিকে তাকিয়ে দেখুন চাঁদ উঠেছে কিনা। চাঁদ না উঠলে বুঝবেন চাঁদের পরী এখনো পৃথিবীতে আছে, আর চাঁদ উঠলে বুঝবেন চাঁদের পরী নিজের সাথে ওই হিরণ নাকি হীরা যাই হোক নিয়ে গেছে। আয়ান বোকার মতো মোবাইলের দিকে তাকিয়ে রইল। নিরুপমা আয়ানকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়েছে। বুড়ির কথা শুনে তো মনে হচ্ছে না মেয়েটা নিরুপমা এমন নিম পাতার মুখে এত মধুর কথা বের হবে না, আর নিরুপমা তো এত সুন্দরী নয়, কি জানি হতে পারে। আয়ান তো নিরুপমার মুখ এখনো দেখেনি। সুন্দরী মেয়েদের কথাও সুন্দর হয়, ওরা মিষ্টির মতো দেখতে, কথা বললে মনে হয় মধু ঝরে পড়ছে, আর এটা তো একটা করলা নিম পাতা, নানা ওইটা নিরুপমা নয়। তাহলে কার সাথে হিরণ বের হয়েছিল? আয়ান ঠিক করল সে আজ ঈশার সাথে দেখা করবে, তারপর হিরণের বিষয়টা ভেবে দেখবে। জবা কথা শেষ করে সামনের ব্যালকনির দিকে তাকিয়ে দেখল অভ্র ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। জবা অভ্রকে পাত্তা না দিয়ে চলে আসতে চাইলে অভ্র বলে উঠল, কে ছিল? কার সাথে আমাদের মারার প্ল্যান করছো? জবা চোখ মুখ খিচে পেছনে ফিরে ফিক করে হেসে বলল, মনে করো তোমার ভাইয়ের সাথে। অভ্র ভ্রু কুঁচকে বলল, মানে? জবা মাথা হেলিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমার পুলিশ ভাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে মারলে নিজেও মজা পাবো আর পাপীরাও যন্ত্রণা পাবে। অভ্র গম্ভীর মুখে বলে উঠল, তুমি এতক্ষণ আয়ানের সাথে কথা বলেছ? জবা দুই হাত বুকের উপর রেখে বলল, কোনো সন্দেহ আছে? তোমরা মেয়ে জাতিরা এমন কেন? একজনের মৃত্যু হতে না হতেই আরেকজনের কাঁধে ঝুলে পড়ার কত আগ্রহ, অন্তত তোমাকে এমন ভাবিনি। আমরা তো অনেক কিছুই ভাবি না, তবে হয়ে যায় সেখানে আমিও না হয় অন্য সব নারীদের তালিকায় পড়লাম, ভিন্নতা মানায় না। আর তোমরা পুরুষদের কে বলে এত মানবতার ফেরিওয়ালা হতে? অভ্র প্রচণ্ড রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে জবার দিকে। জবা অভ্রের মুখের উপর ঠাসস করে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। রাগে অভ্র দেওয়ালে একটা লাঠি মেরে চোখ মুখ বন্ধ করে রাখল। এই মেয়ে ওকে পাগল বানিয়ে তারপর শান্ত হবে, এক তো বিয়ের নাটক করছে, দ্বিতীয় নিজের সাথে বাড়ির সবগুলোকে আঙ্গুলের ইশারায় নাচাচ্ছে, অথচ কেউ বুঝতেই পারছে না। এদিকে আরে ঘাবলা, একে পুলিশ হতে কে বলেছে? এ তো মজলু হওয়ার দরকার। লাইলির প্রেমে পুরো দুনিয়া ভুলে বসে আছে, চোখের সামনের ছলনা ধরতে পারছে না। সবাইকে দোষ দিয়ে লাভ কি? নারীর ছলনা এতটাই ভয়ঙ্কর যতক্ষণ না সে নিজ থেকে ধরা দেয়, তাকে ধরার ক্ষমতা কারো নেই। জবা বিছানার উপর মোবাইল রেখে ঘুরতেই বেলি এসে জবাকে ঝাপটে ধরে বলে উঠল, ভাবি। আস্তে আস্তে বেলি, এই নাও মিষ্টি মুখ করো। কিসের? আমার বিয়ের। বেলিকে লজ্জা পেতে দেখে জবা হেসে বলল, কি ব্যাপার ননদি, লজ্জায় লাল হয়ে গেছো? তার কথা ভাবতেই আমার শরীর শিউরে ওঠে, লজ্জায় চারপাশ ঘিরে ধরে। কে সে? আমার ননদির রাজ্যের রাজা। তুমি তাকে চিনো? জবা অবাক হয়ে বলল, আমি কিভাবে চিনি? এই বাড়ির কেউ? জবা অবাক হয়ে বলল, এই বাড়ির কে? অভ্র ভাই। জবার হাত থেকে মিষ্টি পড়ে যেতে নিল। কি হয়েছে? তুমি ঠিক আছো? জবা নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি। শুভকামনা বেলি। বেলি মুচকি মুচকি হেসে অভ্রের বিষয় বলতে শুরু করল, বিয়েতে কোন ড্রেস পরবে, কিভাবে নাচবে, কে কে আসবে, কিভাবে আয়োজন করবে, সবকিছু জবাকে শোনাচ্ছে। জবা চুপচাপ সবকিছু শুনল। বেলি কথা বলতে বলতে ব্যালকনির দরজা খুলে সামনের ব্যালকনিতে কফি হাতে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় জবাকে এখানে আসতে বলল। জবা বুঝল না এর আবার কি হলো। জবা আসতেই লজ্জায় লাল হওয়া মুখে বেলি বলে উঠল, আমার উনি এত হট কেন ভাবি? দেখলেই দিলে কুচকুচ হতা, হে আমার হট চকলেট বয়, শুধুই আমার। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হুম, শুধুই তোমার। জঙ্গলের ভেতর একটা লাশ পাওয়া গেছে। কে খুন করে জঙ্গলে ফেলে গেল। লাশ দেখে ভয় কেউ আগাতে পারছে না। এত ভয়ঙ্করভাবে কোনো সুস্থ মানুষের পক্ষে খুন করা সম্ভব নয়। আয়ান লাশের দিকে তাকিয়ে আছে, লাশের চোখ উল্টে আছে, মাথার চুল পুড়ে আছে, সম্ভবত চুলে আগুন লাগিয়ে দিয়েছিল, মুখে ছুরির এত এত আঘাত, হাতের পায়ের নখ উল্টে দিয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর যেটা লাশের গোপন অঙ্গ কেটে লাশের পাশে গাছে ঝুলিয়ে রেখেছে। বারেক ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলল, স্যার, এখানে একটা লাশ না, চারটা লাশ, তাও একই রকম মৃত্যু। লাশের পাশে গোপন অঙ্গের সাথে একটা চিরকুট, তাতে রক্ত দিয়ে লেখা,
পাপ কখনো গোপন করা যায় না, তা জ্বলজ্বল করে আকাশের তারার মতো পাপীর মনে। গভীর ভাবনায় ডুবে আছে আয়ান। জঙ্গল থেকে আসার পর থেকে আয়ান এমন গম্ভীর হয়ে বসে আছে। পুরো পুলিশ ডিপার্টমেন্ট মিটিং বসেছে, আয়ান মাত্র সেখান থেকে আসলো। এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আয়ানকে। প্রথম লাশটা যে ছিল তার নাম হিরণ। হিরণের পরিবারের কারো অবস্থা ঠিক নেই। একমাত্র ছেলের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। যতবার পাওই হোক তাই বলে এত ভয়ঙ্কর মৃত্যু। আয়ান বাকি 3 জনের পরিবারের লোকদের সাথে কথা বলবে বলে মন স্থির করল। কোনো শত্রুর খবর পেলে ধরতে সুবিধা হবে। খুন ওগুলো দেখে মনে হচ্ছে খুব মাথা খাটিয়ে খুন করা হয়েছে। কোনো প্রমাণ ফেলে যায়নি, এত নিখুঁতভাবে করা হয়েছে। একদম সিরিয়াল কিলার মনে হচ্ছে। আয়ান কি মনে করে নিরুপমার কাছে কল দিল। ওপাশ থেকে কিছু সময় পর রিসিভ হলো। আয়ান হিরণের মৃত্যুর খবর নিরুপমার কাছে বলল, সাথে ওর 3 বন্ধুও ছিল। 4 জনের একই অবস্থা করে মৃত্যু দেওয়া হয়েছে। নিরুপমা বেশ অবাক হয়ে বলল, কি বলছেন? কিন্তু কেন? কে করল? তা তো জানি না, তবে পুরো ডিপার্টমেন্ট মিলে খুব জলদি খুনিকে ধরে ফেলবো, তারপর বাকিটা জানা যাবে। নিরুপমা আজ বেশ শান্তভাবে কথা বলল আয়ানের সাথে। আয়ান নিরুপমার সাথে কথা বলে রেখে নিজের সাথেই বলে উঠল, এত বড় একটা মার্ডার সাথে সব টিভি চ্যানেলে দেখানো হয়েছে, অথচ নিরুপমা এখনো কিছুই জানে না। সিআইডি অফিসার নিরুপমা নাম করা একজন সিআইডি হয়ে এত বড় খবর আমার থেকে শুনল, তাও 18 ঘন্টা পর। আয়ানের কিছুটা খটকা লাগলো। বারেক এসে আয়ানের সামনে একটা ফাইল রেখে বলল, স্যার, ঈশা মেয়েটা নিজের কেস তুলে নিয়েছে। আয়ান আরেক দফা অবাক হয়ে তাকালো বারেকের দিকে। যে মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল তাও বলেছে, আমার সঠিক বিচার চাই, অপরাধীর ধর্ষকের শাস্তি চাই। 2 দিন আগে ওর বন্ধুরা এসে পুলিশকে থ্রেট দিয়ে গেছে, সেই মেয়ে আজ কেস তুলে নিল, তাও আবার হিরণের মৃত্যুর সাথে সাথে। কিছুটা একটা কাহিনী আয়ানের চোখের সামনে ঘুরছে, কিন্তু আয়ান সঠিক ধরতে পারছে না। মনে হচ্ছে একটা সূত্র ধরলে বাকিগুলো বেরিয়ে আসবে। বাড়িতে চলছে বিয়ের আয়োজন। আরও 3 দিন পর বিয়ে, অথচ আয়োজন শুরু হয়ে গেছে আরও 2 দিন আগে থেকে। শার্লিন বেগম অনলাইনে অফলাইনে ইচ্ছে মতো কেনাকাটা করছেন, কিন্তু তাতেও উনার কেনাকাটা শেষ হচ্ছে না। নিজের একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে যেমন তেমন আয়োজন করবেন না, বিশাল বড় আয়োজন করবেন, তাতে কোনো আপত্তি নেই কুলসুম বেগমের। ওনারও ইচ্ছে বড় ছেলের বিয়ে, তো আর নিজের মতো করে কিছু করতে পারেননি, অভ্রের বিয়েতে করবেন। আয়ানের অফিসে এমনিতেই এত ঝামেলা, তার উপর বাড়ি থেকে একের পর এক কল যাচ্ছে। বিরক্ত হয়ে আয়ান মোবাইল বন্ধ করে রাখল। তাতেও তার শান্তি মিলেনি। কিছু সময় যেতেই বেলি আর মৌরি এসে হাজির। আয়ান রেগে বলে উঠল, একটু তো লজ্জা কর বেলি, নিজের বিয়ে অথচ নিজেই নেচে নেচে বেড়াচ্ছিস কোথায়? ঘরের কোনায় বসে কান্না করবি তা না? বেলি আজ কিছুতেই রাখবে না। চুলগুলো পেছনে দিয়ে বলল, শোন আয়ান, তুই হয়তো বাংলা সিনেমা ইদানিং বেশি দেখছিস, এই সব সিনেমায় চলে, বাস্তবে না। আর আমাকে কোনো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না। চুপচাপ আমাদের সাথে চল। আমি কোথাও যাচ্ছি না। বেলি খুব ভালো করেই জানে আয়ান কি বললে যাবে। দেখ আয়ান, জবা অপেক্ষা করছে। জবার কথা শুনতাই আয়ানের সুর নিচে নেমে আসলো। আস্তে করে বলল, জবা যাবে। মৌরি কিছু বলতে চাইলে ইশারায় বেলি চুপ করিয়ে দিল। রাগে কটমট করে তাকিয়ে রয়েছে মৌরি আয়ানের দিকে। শার্লিন বেগম সেজেগুজে নিচে নেমে আসলো। বেলি বিরক্ত হয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি তোদের সাথে যাব, আমারও কিছু কেনাকাটা বাকি আছে। প্লিজ আম্মু আব্বুকে সাথে নিয়ে কিনে নিও, আজ আমি আয়ান, মৌরি, জবা, অভ্র যাব। জবা কেন যাবে? আম্মু 3 দিন ধরে কিনছো, তাতেও শেষ হচ্ছে না, এখন জিজ্ঞেস করছো জবা কেন যাবে? তুমি চাও তোমার মেয়ের বিয়েতে সে পুরনো কাপড় পরুক? এটা কখন বললাম? তবে সাবধানে বেলি, জবা কিন্তু প্রেগন্যান্ট কিছু হয়ে গেলে বড় ভাবি কাউকে ছাড়বে না। ঠিক আছে। জবা ওদের সাথে যেতে চায়নি, শায়লা সিদ্দিকী বুঝিয়ে বললেন। বেলি না হয় কষ্ট পাবে, আয়ানকে বললেন বিশেষ খেয়াল রাখতে। মৌরি শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে রাগে দুঃখে শুধু বলে, আমারও সময় আসবে, সহ্য করে নেই এখন। আয়ান ড্রাইভিং সিটে বসতেই পাশের সিটে মৌরি বসে গেল। আয়ান একবার জবার দিকে তাকালো।
ইচ্ছে ছিল জবা পাশে বসবে, অথচ এই হাফ ম্যান্টেল ওদের মাঝে হাড্ডি হতে চলে এসেছে। হসপিটালের সামনে আসতেই অভ্র ওদের সাথে যোগ দিল। সমস্যা হলো মৌরি কিছুতেই পেছনে বসবে না, ওর নাকি মাথা ঘুরায়। অভ্র বলল রিকশা করে চলে যাবে, ও আয়ান বলল আরে ভাই লজ্জা পাওয়ার কি আছে, হবু বউ আর বিয়ে করা বউ একই জিনিস, ওর পাশে বসো। অভ্র গম্ভীর মুখে বলে উঠল ও আমার বোন, আর বোনের পাশে বসতেই পারি। রাগে পিত্তি জ্বলে উঠল বেলির। আজ বাদে কাল বিয়ে, এখনো নাকি বোন। বেলি সরে গেল জবার অন্য সাইডে। জবা কিছু বলার সুযোগও পেল না, অভ্র ওর পাশে বসে গেল। বেচারি এখন দুইজনের মাঝে। অভ্র মুচকি হেসে ফিসফিস করে বলে উঠল বলা তো যায় না, জায়গা এভাবে বাদলেও যেতে পারে। ফিসফিস করে বলার কারণে জবা বাদে কেউ শুনল না। জবা হেসে বেলির দিকে তাকিয়ে বলল জায়গা বদলানো যায় বেলি, ভাগ্য নয়। বেলি গাল ফুলিয়ে গাড়ির বাহিরে তাকিয়ে থাকল। সারা রাস্তা মৌরি বকবক করেছে, আয়ান চুপচাপ শুনেছে, কোনো উত্তর দেয়নি। পেছনের সবাই বেশ বিরক্ত মৌরির বকবকের উপর। আয়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল মৌরি এইবার তো একটু চুপ কর, মাথা ধরে আছে। মৌরি বেলির দিকে তাকালো। বেলি অভ্রের কথা শুনে গাল ফুলিয়ে বসে আছে, এদিকে মৌরিও গাল ফুলিয়ে বসে রইল আয়ানের উপর। জবা গাড়ি থেকে বের হওয়ার সময় শাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নেয়, খুব সাবধানে অভ্র সামলে নেয় জবাকে। আয়ান ব্যস্ত হয়ে বলে উঠল তুমি ঠিক আছো? জবা মাথা নেড়ে বুঝালো সে ঠিক আছে। অভ্র বিড়বিড় করে বলে উঠল এই এক মেয়ে যার আশেপাশে সবাই প্রকাশে হোক আর গোপনে মরে যাক, তাতে ওর কিছুই যায় আসে না, অথচ ও একটু চুট পেলেই হাজার মানুষ হাজির। অভ্রকে দেখে মনে হলো সে এই বিয়েতে বেশ খুশি। নিজে পছন্দ করে নিজের জন্য কিনল। মাঝে মাঝে এটা সেটা আয়ানকেও পছন্দ করে দিল। জবা শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর এইসব একদম ভালো লাগে না। কাজিন কারো বিয়েতে তো জবা ভুলেও যেতে চাইতো না, শুধু বিয়ের দিন একটু হাজিরা দিয়ে আসতো। ওর ড্রেস আপ দেখলে হতাশ হয়ে তাকাতো কাজিনরা। যেখানে সবাই কি পরবে বিয়েতে এক সপ্তাহ আগে থেকে উত্তেজনা, সেখানে জবা একটা লেডিস প্যান্ট শার্ট পরে হাজির। জবার জন্য বেলি পছন্দ করে কিনল। অভ্র জবার দিকে তাকিয়ে আয়ানকে বলল তোর না হওয়া হবু বউ আর বর্তমানে ভাবিকে এইটা দিতে পারিস, ভালো লাগতে পারে। আয়ান অনেকক্ষণ ধরে খুঁজছিল জবাকে কি দেওয়া যায়, শাড়িটা আয়ানেরও পছন্দ হয়ে যায় তাই নিয়ে নিল। বাড়িতে গিয়ে জবাকে দিবে গোপনে। বাড়িতে আসতে আসতে রাত হলো। মার্কেট করে ওরা আবার গিয়েছিল সিনেমা হলে, সেখান থেকে ফিরতে রাত হয়ে গেছে। কুলসুম বেগম কাউকে কিছু বললেন না। বাড়ির সবাই যেন ভেবে নিয়েছে বিয়ের আগে কেউ কাউকে কিছু বলবে না, কোনো ঝামেলা করবে না। সবাই নিজেদের রুমে চলে গেল। জবা নিজের রুমে যাবে তখনই পেছনে থেকে অভ্র বলে উঠল পাপ কখনো গোপন করা যায় না, তা জ্বলজ্বল করে আকাশের তারার মতো পাপির মনে। জবা ভয়ে ভয়ে পেছনে ফিরতেই দেখল অভ্র মোবাইলে কারো সাথে কথা বলছে। জবা হাফ ছেড়ে বাঁচল, পা বাড়ালো রুমের দিকে, তখনই আবার শুনতে পেল এই কথাটা আমি আগেও কোথাও শুনেছি। পা থমকে যায় জবার। জবা খুব ভালো করে বুঝতে পারছে অভ্র ইচ্ছে করে ওকে শোনাচ্ছে, অভ্র কি ওকে সন্দেহ করছে। চারপাশে লাইটিং করা লাল সবুজ বাতি জ্বলছে। ফুলে ফুলে সাজিয়েছে আজ ছাদটা আয়ান মৌরি সব কাজিন মিলে। জবা নিজের রুমে বেলির সামনে বসে আছে। বেলির মুখের এই জলজল করা হাসি দেখে জবার কিছু সময়ের জন্য সব দুঃখ কষ্ট ভুলে গেল। মেয়েটা বিয়েতে এত খুশি যে কেউ ওর মুখ দেখলেই বুঝতে পারবে। বেলি জবার সামনে কড়া হলুদ শাড়ি নিয়ে বসে আছে। ভাবি তোমার মতো করে শাড়ি পরিয়ে দাও। বেলির বাচ্চাদের মতো আবদারটা বুকে গিয়ে লাগলো জবার। মনে হলো ছোট বোন সামনে বসে আছে। জবা শাড়ি হাতে নিয়ে বলল এসো। বেলি খুশিতে জবাকে জড়িয়ে ধরে বলল তুমি এত ভালো কেন? তুমিও অনেক বেশি ভালো বেলি, যে যেমন তার কাছে ওপর পক্ষের মানুষটিকে তাই মনে হয়। বেলি হেসে বলল তোমার জন্য একটা গিফট এনেছি। জবা বেলিকে শাড়ি পরাতে পরাতে হেসে বলল কি গিফট? বেলি বুকে হাত দিয়ে পেছনের দিকে হেলে গিয়ে অভিনয় করে বলল এভাবে হেসো না প্লিজ, আমার হার্টবিট বেড়ে যায়। জবা বেলির অভিনয় দেখে খিলখিল করে হেসে উঠল। মুগ্ধ চোখে বেলি তাকিয়ে রইল জবার দিকে আর মনে মনে বলে উঠল তোমার মুখের এই হাসি ফিরে আসুক, এমন হাসিতে তোমাকে মানায়।
জবার দিকে বেলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জবা বলে উঠল, এভাবে কি দেখছ? তোমাকে। জবা মুচকি হেসে বলল, ঈশোস কেন ছেলে হলে না টুপ করে বিয়ে করে নিতাম এই মুগ্ধ চোখের মেয়েটাকে। বেলি লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে উঠল, পরের জন্মে ছেলে হয়ে জন্ম নিব তোমার জন্য সুন্দরী। দুইজন হাসাহাসি করে রেডি হলো। জবা সাজগোজ তেমন পারে না, বেলি নিজেই সেজে নিল। বেলি রেডি হয়ে জবার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আয়ান ভাই দিতে বলেছিল তোমাকে, এটা তোমার গিফট। জবা তেমন আগ্রহ দেখালো না, প্যাকেটের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বেলি আবার বলে উঠল, একটা সিক্রেট বলি? হুম বলো। গিফট আয়ান ভাইয়া করলেও পছন্দ, কিন্তু আমার উনি করেছে, মানে অভ্র ভাই। তাতেও জবার কোনো তেমন হেলদোল দেখা গেল না। সে বেলির দিকে তাকিয়ে গালে হাত রেখে বলল, কোনো কালো ছায়া এই মিষ্টি মেয়েটার জীবনে না আসুক, সব সময় এমন প্রাণোচ্ছল হাসি খুশি থেকো। সব সময় এটা মনে রাখবে, নিজের সুখ নিজে আদায় করে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়, অন্য কেউ আসবে না সুখী করতে, সবাই আসে দুঃখ দিতে। তুমি সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি চাও, দুঃখ নাকি সুখ। এভাবে সব সময় থেকো। বেলি আরও একবার জবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠল, তুমি প্রেগন্যান্ট না তাই না? বেলির মুখে এমন কথা শুনে জবা যেন ফ্রিজের মতো জমে গেল। বেলি শাড়ি ঠিক করে বলল, রেডি হয়ে ছাদে এসো। এত অবাক হওয়ার কিছু নেই, আমি প্রথম দিন বুঝতে পেরেছিলাম কাউকে বলবো না। মেহেদি অনুষ্ঠান চলছে। জবা আয়ানের দেওয়া হলুদের মধ্যে লাল পাড়ের শাড়িটা পরে ছাদে আসলো। মুখে কোনো সাজসজ্জা নেই, চুলগুলো ছেড়ে রেখেছে। জবার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। প্রায় সবার চোখ ঘুরে ঘুরে বারবার জবার দিকে আটকে যাচ্ছে। একটা মেয়ে কেন এত সুন্দর হতে হবে? আয়ান বেচারার অবস্থা নাই বলি। মৌরি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। একটু পর অভ্র আসলো ছাদে। একবার সবার দিকে তাকিয়ে দূরে গিয়ে রেলিংয়ের উপর বসল। বেলি লজ্জায় বারবার লাল হয়ে যাচ্ছে। পার্লার থেকে মেয়েরা বেলিকে বাকি সব মেয়েদের মেহেদি দিয়ে দিচ্ছে। বেলির মেহেদি আর্টিস্ট জিজ্ঞেস করল, আপু আপনার বরের নাম কি? বেলি লাজুক হেসে তাকালো দূরে বসা অভ্রের দিকে। অভ্র মোবাইলে কি যেন করছে। অভ্র। মেয়েটা সুন্দর করে মেহেদির মাঝখানে অভ্র নামটা লিখল। বেলির মনে হচ্ছে সবকিছু স্বপ্নের মতো। এত সহজে সে তার শখের পুরুষকে পেয়ে যাচ্ছে। আনন্দে চোখের কোণে পানি এসে জমা হলো। এটা দুঃখের জল নয়, সুখের আনন্দের কান্না। আয়ান জবার পাশে এসে দাঁড়ালো। জবার দিকে তাকিয়ে মাথার চুল চুলকে বলল, আপনাকে সুন্দর লাগছে। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? আয়ান হতাশ হয়ে বলল, না কিছু না। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, চলেন কাজী অফিসে। আয়ান দ্রুত অবাক হয়ে জবার দিকে তাকিয়ে বলল, কেন? কি বোকা আপনি, কাজী অফিস কেন যায় মানুষ? বিয়ে করতে। জবা মুচকি হাসল। আয়ান বলে উঠল, সত্যি? আমি তো রেডি, এমনিতেই ছোট ভাই বড় ভাইয়ের আগে বিয়ে করে নিচ্ছে, লোকে কি বলবে? চলেন বিয়ে করে নেই। জবা আয়ানের দিকে ঘুর দৃষ্টিতে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো কিসের? কোথাও পালিয়ে যাচ্ছি না। তবুও বড্ড ভয় হয় যে। কিসের? আপনাকে হারানোর মনে হয়, এই বুঝি আপনাকে হারিয়ে ফেললাম, ঘুম ভাঙলেই আপনি অন্য কারো। জবা হাঁটতে হাঁটতে ছাদ থেকে নেমে গেল। আয়ান তাকিয়ে রইল জবার যাওয়ার দিকে। জবা পেছনে ফিরে বলল, কোথাও যাচ্ছি না আমি, আপনি না গেলেই হলো। আজ বিয়ে, এত বড় আয়োজন করা হয়েছে, চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ে বলে কথা। বেলিকে পার্লার থেকে সাজানো হয়েছে। এক এক কাজিনের হাসি ঠাট্টা শুনে লজ্জায় বেলি মরি মরি অবস্থা। জবা নিজের রুমে সুন্দর দেখে একটা শাড়ি পরে নিল। এটা আসিফ দিয়েছিল জবাকে এই বাড়িতে এনে। আসিফের দেওয়া প্রথম শাড়ি ছিল। কোথায় আছে আসিফ? জবা শাড়িটা গায়ে জড়িয়ে বলে উঠল, আমি তোমাকে যেভাবেই হোক খুঁজে বের করব আসিফ, তোমার কাছে যে আমি অনেক ঋণী। আমার মন বলছে তুমি বেঁচে আছো। অভ্রকে দেখে সব সময় মনে হয়েছে সে বিয়ে নিয়ে খুশি। জবা খেয়াল করেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে অভ্রের কোনো পরিবর্তন হয়নি, সে নিষেধ করেনি। সে বিয়েতে রাজি, এটা সব সময় বুঝিয়েছে। বেলি অভ্র খুশি তো জবাও খুশি। জবা খুব জলদি সবকিছু শেষ করে এই বাড়ি থেকে চলে যাবে।
শুধু বিয়েটা শেষ হোক, সব কয়টা পাপির মুখোশ টেনে হেঁচড়ে খুলবে। বেলি জবাকে দেখে হাসল। জবার মনে হলো ওর দেখা সবচেয়ে সুন্দর মেয়েটি বউ সেজে বসে আছে। কথায় আছে না, বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়। বেলিকে দেখে আজ তাই মনে হচ্ছে। সামনে 2 জন, পেছনে 2 জন, বিয়ের ছাউনি মাথার উপর ধরে রেখেছে, মাঝে বেলি। সামনে জবা এক পাশ, অন্য পাশ মৌরি ধরে রেখেছে। গান বাজছে, ক্যামেরাম্যান ভিডিও করছে। 2 পাশে বিয়ের গেস্ট, আর মাঝখান দিয়ে বেলিকে নিয়ে আসা হচ্ছে। বেলির চোখে মুখে খুশি উপচে পড়ছে। বেলিকে স্টেজে বসিয়ে সবাই তাকিয়ে রইল ছেলে পক্ষ আসার দিকে। সেকেন্ড মিনিট পেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ আসছে না। ছেলের সাথে আয়ান আর কাজিন বন্ধু আসার কথা, কিন্তু কারো কোনো খবর নেই। কুলসুম বেগম কপালে হাত ঠেকিয়ে বসে আছেন। কি করবেন বুঝে পাচ্ছেন না। শার্লিন বেগম হেঁচকি তুলে কান্না করছেন। শফিক সাহেব, শরীফ সাহেব গম্ভীর মুখে বসে আছে। আয়ান দূরে দাঁড়িয়ে তাদের মতিগতি বুঝার চেষ্টা করছে। সবাই দেখল ছেলে পক্ষ আসছে, আবার গান বাজছে, ভিডিও হচ্ছে, কাজিন বন্ধুরা নাচছে, অথচ বর যেন পাথর হয়ে গেছে। বরের পা চলছে না। বেলি স্টেজে লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বর আসছে বলার পর থেকে লজ্জা ঘিরে ধরেছে। বর চুপচাপ বেলির পাশের স্টেজে বসল। কাজী বিয়ে পড়ানো শুধু করল। প্রথম বেলিকে কবুল বলতে বলা হলো। বেলি খুশিতে কবুল 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 বলে চিৎকার করে উঠল। নিজের এমন উত্তেজনায় নিজেই লজ্জা পেয়ে গেল। হেসে উঠল আশেপাশে সবাই। কাজী হেসে বলল, একবার বলতে বলেছিলাম, 3 বার বলে ফেললে। বেলি মনে মনে বলে উঠল, শখের পুরুষ বলে কথা, আর এখন তো বর। কাজী এইবার বরকে বলে উঠল, শফিক সাহেবের একমাত্র ছেলে আয়ান চৌধুরী, আপনি বিয়েতে রাজি হলে বিসমিল্লাহ বলে বলুন কবুল। বেলির কানে কোনো নাম নয়, মনে হলো কেউ আগুনের লাভা ঢেলে দিয়েছে। শরীর থরথর করে কেঁপে উঠল। কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়াতে চাইলে মনে হলো মাথা ঘুরছে। দাঁড়িয়ে নিজের বরের দিকে তাকিয়ে এ হতে পারে না অতিরিক্ত শক্তের কারণে জ্ঞান হারালো। ঢলে নিচে পড়ার আগেই জবা ওকে ধরে ফেলল। কি আজব, কি আজব, সারা জীবন শুনে আসলো বিয়ের আগ মুহূর্তে বউ পালায়, আজ দেখলো জামাই পালিয়েছে। সত্যি পৃথিবী উল্টে গেছে, না হলে জামাই কেন পালাবে? জামাই পালিয়েছে এটা ধামাচাপা দেওয়া, এত চেষ্টা করেও কোনো লাভ হলো না। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল চৌধুরী বাড়ির ছোট ছেলে বিয়ের আগ মুহূর্তে পালিয়ে গেছে। ডাক্তার রাফসান চৌধুরী অভ্র বউ রেখে বিয়ের আগ মুহূর্তে পালিয়ে গেছে। নিউজ চ্যানেলের ছড়িয়ে পড়ল। কুলসুম বেগম কপালে হাত দিয়ে বসে আছেন, পাশেই চশমাটা পড়ে আছে। হাত বাড়িয়ে চশমা হাতে নিলেন। ভেতর থেকে একদম ভেঙে পড়েছেন। আজ অভ্র এমনটা করবে কল্পনাও করেননি। খুব যত্নে চোখের কোণের জলটা লুকিয়ে ফেলল। উনি নিজের ভাবনায় নিজেই হেসে উঠলেন। বলে উঠলেন, কল্পনা তো কিছুই করি না, অথচ হয়ে যায়। জবা কুলসুম বেগমের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থেমে গেল। দরজা হালকা ভিড়ানো। জবা একবার ভাবল উনি ঠিক আছে তো। পরে নিজেই নিজেকে বলে উঠল, যা ইচ্ছে হোক তাতে আমার কি। বেলি পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকালো। শার্লিন বেগম মেয়ের বালিশের পাশে বসে আছে। ভয়ে চুপসে আছে মুখখানা। শরীফ সাহেব মেয়ের জ্ঞান ফিরতে দেখে খুশিতে এসে আস্তে করে বসালো। ডাক্তার বলেছে রুমে যেন বেশি কেউ না থাকে, তাই শুধু শার্লিন বেগম আর শফিক সাহেব বসে আছেন। শফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে আম্মু? শার্লিন বেগম উত্তেজিত হয়ে বলে উঠল, বেলি মা, আমার তোর কি হয়েছিল? আমি কত ভয় পেয়েছিলাম জানিস? শার্লিন বেগম আঁচল দিয়ে চোখ মুছলেন। দেখেই বোঝা যাচ্ছে মেয়ের টেনশনে কেমন অস্থির হয়েছিলেন। বেলি কারো কথার উত্তর দিচ্ছে না। কারো কোনো কথাই যেন ওর মাথায় ঢুকছে না। সে আলতু করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে সবকিছু মনে করার চেষ্টা করছে। চোখের সামনে ঝাপসা হয়ে সবকিছু ভেসে উঠল। বেলি শফিক সাহেবের দিকে তাকিয়ে বলল, সবকিছু স্বপ্ন ছিল তাই না আব্বু? আজ তো আমার বিয়ে, অভ্র তো আমার জন্য অপেক্ষা করছে। শার্লিন মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। বেলি আবার বলে উঠল, আমাকে তো রেডি হতে হবে।
ভাগ্যিস সবকিছু স্বপ্ন ছিল, না হয় কি হতো বলো তো আব্বু। এত ভয়ঙ্কর স্বপ্ন কেন আজই দেখতে হলো? আমার জন্য অভ্র অপেক্ষা করছে, আমি রেডি হচ্ছি। বেলি উঠতে নিলে শার্লিন বেগম আলতু করে বেলির হাতটা ধরতেই বেলি বলে উঠল, আম্মু আজ আমার বিয়ে, আর তুমি নিজের কি হাল করে ফেলেছ? এই বাড়িতেই তো আছি, কোথাও যাচ্ছি না তো। মেয়ের এমন অবস্থা দেখে শার্লিন বেগম হুহু করে কেঁদে উঠলেন। বেলি মায়ের হঠাৎ এমন কান্না দেখে দ্রুত কাছে এসে বলল, কাঁদছ কেন? প্লিজ কেঁদো না, আমার কষ্ট হয়। জবা দরজা ঠেলে রুমে এসে দেখল বেলি জেগে গেছে। জবা শার্লিন বেগমের দিকে একবার তাকিয়ে ইশারা করল রুম থেকে বেরিয়ে যেতে, সবটাও সামলে নিবে। এই প্রথম শার্লিন বেগমের জবাকে অনেক আপন মনে হলো। মনে মনে আকুতি করে বলে উঠল, আমার মেয়েটাকে বুঝাও। শার্লিন বেগম আর শফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল। জবা ভেতর থেকে দরজা লাগিয়ে এসে জবার পাশে বসল। বেলি জবার দিকে তাকিয়ে বলল, সবার কি হয়েছে? জবা, অভ্রকে আমার বর সাজে কেমন লাগছে? জবা হাতে ইশারা করে বেলিকে নিজের কাছে ডাকল। বেলি ওর কাছে আসতেই জবা ইশারা করল ওর কোলে মাথা রাখতে। বেলি হাসফাস করে বলল, জবা, আমার জন্য অভ্র অপেক্ষা করছে, আজ তো আমার বিয়ে। জবা বেলির দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছুই মনে নেই? বেলি জিজ্ঞেস করল, কি? জবা বলে উঠল, আগে কোলে মাথা রেখে শুয়ে পড়ো বলছি। বেলি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়তেই জবা ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠল, বেলি, অভ্র তোমার জন্য আর কখনো অপেক্ষা করবে না। বেলি বলে উঠল, আমি তো আর তাকে অপেক্ষা করার সুযোগও দিব না ভাবি, আজকের পর তো আমি তার। জবা দীর্ঘ শ্বাস লুকিয়ে বলল, বেলি, তোমার বিয়ে হয়ে গেছে আয়ানের সাথে, তোমার কি কিচ্ছু মনে নেই? অভ্র আসেনি? বেলি বেলি আস্তে আস্তে করে জবার কোল থেকে মাথা তুলে জবার দিকে তাকিয়ে বলল, তুমি আমার স্বপ্নের খবর কিভাবে জানলে? জবা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা স্বপ্ন নয় বেলি, সবকিছু সত্যি। তুমি অতিরিক্ত শক্তে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। বেলির মনে হলো কেউ ওর থেকে ওর সবচেয়ে দামি জিনিসটা নিয়ে গেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সেই ছোট থেকে যখন থেকে সে ভালোবাসা কি বুঝতে শিখে, তখন থেকে একটা নামই মনে লিখা, তা হলো অভ্র ভাই। আজ সেই অভ্র ভাই যখন ওর হতে যাচ্ছিল, তখন অভ্র ভাই হারিয়ে গেল কেন? সে কোথায় আছে? ঠিক আছে তো? এমন একটা সিচুয়েশনেও বেলির অভ্রের জন্য চিন্তা হচ্ছে ভাবতেই তাচ্ছিল্যের হাসি হাসল জবা। জবা রেগে বলে উঠল, সে পালিয়ে গেছে বেলি, তোমাকে সে ঠকিয়েছে। বেলি এই পর্যন্ত নিজেকে সামলে রাখতে না পেরে বিয়ের শাড়িটা খামচে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করল। হারিয়ে গেছে, সবকিছু হারিয়ে গেছে, আজ তার সকল স্বপ্ন হারিয়ে গেছে। অভ্র ভাই তার সাথে এমন কেন করল? ভালো না বাসুক পায়ের কাছে ঠাঁই দিত, পালিয়ে কেন গেল? বেলি কি এতটাই অযোগ্য? জবা বেলিকে রুমে রেখে বেরিয়ে গেল। কান্না করে নিক ইচ্ছে মতো ভেতর হালকা হবে। শায়লা সিদ্দিকী নিজের রুমে রাগে গজগজ করছে। মৌরি এক কোনায় বসে ফ্যাচ ফ্যাচ করে কান্না করে যাচ্ছে। শায়লা সিদ্দিকী ওকে ধমক দিয়ে বলে উঠল, তুমি চুপ করবে? আমি আমার চিন্তায় বাঁচছি না, মাথা খেও না। আন্টি, আয়ান ভাইয়ার বিরুদ্ধে এভাবে তাকে বিয়ে করতে বাধ্য করা একদম উচিত হয়নি। ভাইয়া না কিছু করে বসে। তোমাকে একবার বলেছি মাথা খেও না। শায়লা সিদ্দিকী নিজের রুম থেকে বের হয়ে বাহিরে এসে দেখল সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো বাড়ির কিছু মেহমান রয়ে গেছে, তারা গেস্ট রুমে ঘুমিয়ে আছে। ঘুম নেই বাড়ির কোনো সদস্যের চোখে। নিজেদের রুমে দরজা বন্ধ করে চিন্তায় ডুবে আছে সবাই। কুলসুম বেগম কিভাবে মিডিয়ার মুখ বন্ধ করবেন সেই চিন্তায় ঘুম নেই চোখে। শার্লিন বেগম মেয়ের চিন্তায় ঘুমাতে পারছেন না। কয়েকবার গিয়েছিলেন কথা বলতে, অথচ বেলি দরজা খুলছে না। মেয়ে না আবার উল্টাপাল্টা কিছু করে বসে সেই চিন্তায় আছেন। শায়লা সিদ্দিকী আয়ানের সব বন্ধুর কাছে কল দিয়েছেন, আয়ান কোথাও যায়নি। কবুল বলে যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই ওর। চিন্তায় উনার প্রেশার বেড়ে যাচ্ছে। জবা পাশে তাকিয়ে দেখল জগে পানি নেই। গ্লাস হাতে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসলো। গ্লাসে পানি ঢেলে চেয়ার টেনে বসে পানি খেয়ে নিল। উঠে দাঁড়াতেই মনে হলো ড্রয়িং রুমে ও ছাড়াও আরও কেউ আছে। জবা গ্লাসটা সাবধানে হাতে নিয়ে আস্তে করে পেছনে ফিরল।
আবছা ছায়া দেখতেই জবা গ্লাস দিয়ে অ্যাটাক করতে গেলে ছায়ার মালিক শক্ত হাতে জবার হাত চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, মেরে ফেলবে নাকি? কণ্ঠের মালিককে চিনতে ভুল হলো না জবার। জবা রেগে পা দিয়ে আঘাত করতে চাইলে অভ্র খুব সাবধানে সরে গেল, না হয় আজ তার গোপন জায়গায় জবার এক লাথিয়ে ঘণ্টা বেজে যেত। অভ্র জবার হাত ঘুরিয়ে ওর এক পা দিয়ে ওর পা আর হাত দিয়ে দুই হাত চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জবার পিঠ অভ্রের বুকের সাথে লেপ্টে আছে। অভ্র জবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, তুমি আমার কাছে একটা মশা ছাড়া আর কিছুই না। জবারানী, আমাকে আঘাত করতে এসো না, নিজেই ক্ষত বিক্ষত হয়ে যাবে। জবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলে উঠল, আমাকে ছাড়ো অসভ্য ছেলে, কোন সাহসে আমার শরীরে টাচ করেছ? শুধু একবার সুযোগ পেলে তোমার বুকে ছুরি বসাতে আমি দ্বিতীয়বার ভাবব না। অভ্র জবার কথা শুনে মুচকি হেসে উঠল, যেই বুকে আজ ছুরি বসাতে চাচ্ছ খুব জলদি সেই বুকে ভালোবাসার গোলাপ ফুটাতে ছটফট করবে। তোমার এমন ফালতু চিন্তা ভাবনা দেখে আমার ঘৃণা আসছে, আর কিছুই না। অভ্র আস্তে করে জবার হাত ছেড়ে দিয়ে বলল, মানুষ তো ঘৃণা তাকে করে যাকে সে ভালোবাসে, তাহলে কি তুমি? ছি, এমন চিন্তা কল্পনায় এনো না। তোমার মতো একজন কাপুরুষকে ভালোবাসার চেয়ে রাস্তার এক বদ্ধ পাগলকে ভালোবাসা ভালো। অভ্র গম্ভীর মুখে বলে উঠল, এই চিন্তা দ্বিতীয়বার ভুলেও মাথায় এনো না। এই মন মস্তিষ্ক সব জায়গায় আমি থাকবো, কোনো বদ্ধ পাগল কেউ আমি কল্পনায় সহ্য করব না। জবার আগে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ডাক্তার দেখানো উচিত, তুমি অসুস্থ প্রাণী, একটুও খারাপ লাগছে না আজ তুমি যা করেছ তার জন্য? অভ্র আয়েশ করে চেয়ার টেনে বসে বলল, কি করেছি? কই, আমার তো কোনো খারাপ লাগছে না। জবার আগে অভ্রের দিকে ঝুঁকে ওর শার্টের কলার চেপে ধরে বলল, তুমি আজ একটা নিষ্পাপ মাসুম একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিয়েছ, তাকে একদম শেষ করে দিয়েছ। এত মানুষের সামনে ওকে অপমান করতে তোমার কলিজা কাঁপল না? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। আমি তোমার কাছে এইসবের জন্য কৈফিয়ত দিব না। মাথা ধরে আছে, এক কাপ চা বানিয়ে দাও তো। একজন পাপীরও তো নিজের কাজের জন্য একটু লজ্জা বোধ হয়, খারাপ লাগে, অপরাধ বোধ ভেতর ভেতর শেষ করে দেয়। তোমার মধ্যে তো মানুষের কোনো হৃদয় নেই। সেই আগের মতো তোমার হৃদয় নোংরা রয়ে গেছে। নারীদের সম্মান করতে আগেও পারতে না, আজও শিখনি। অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাগে লাল হয়ে যাওয়া জবার দিকে। চুল হাত খোপা করা ঝগড়া করতে করতে কখন যে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে রেখেছে, কানে ছোট এক জোড়া ঝুমকার আগে লাল হয়ে যাওয়া নাক গাল চোখ। অভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জবা রেগে চলে যেতে নেয়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে বেলির সাথে হওয়া অন্যর জন্য অভ্রকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। এরা নারীদের কি মনে করে? খেলনা। এত দূর এনে একা ছেড়ে পালিয়ে যাবে, অপমানে ঝরঝরিত হয়ে নারী তখন ভেঙে পড়বে, নিজেকে গুটিয়ে নিবে। আর এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। এদের এভাবে নয়, এদের কৌশলে শাস্তি দেওয়া উচিত। অভ্র পেছনে থেকে করুণ কণ্ঠে বলে উঠল, আমি অনেক ক্লান্ত। জবা, এক কাপ চা বানাতে কতক্ষণ লাগবে? জবা পেছনে ফিরে বলল, জবা নয়, জবা ভাবি। বড় ভাইয়ের বউ হই ভুলে যান কেন? অবশ্য আপনার মতো নোংরা মনের মানুষের থেকে আর কি এই বা আশা করা যায়? যেখানে বিয়ে নেই সেখানে ভাইয়ের বউ হাস্যকর না? অভ্রের কথা শুনে জবা চোখ মুখ শক্ত করে বলে উঠল, ফালতু কথা কম বলুন, আপনার একটা ভালো ডাক্তার খুব জলদি দেখানো উচিত। আচ্ছা, তুমি হয়ে গেলেই পারো। জবা বিরক্তিকর দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে মনে মনে জঘন্য কয়টা গালি দিল। অভ্র জবার মুখের রিয়াকশন দেখে বলে উঠল, গালি দিচ্ছে নাকি ভালোবাসার তসবি গুনছ? জবাকে কোনো উত্তর দিতে না দেখে অভ্র আবার বলে উঠল, তোমার আশিক কাল রাতে বলল তার ভয় হয়, মনে হয় ঘুম ভাঙলেই সে দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, অথচ আজ তোমার ঘুম ভাঙতেই সে অন্য কারো হয়ে গেল। অভ্র হাসতে হাসতে আবার মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল, ভীষণ কষ্ট পেলাম জবারানী, তোমার কষ্ট দেখে এভাবে কথা দিয়ে কথা রাখতে পারল না। জবা দাঁতে দাঁত চেপে বলল, সে বাধ্য হয়ে করেছে, আপনার মতো কাপুরুষের পরিচয় দেয়নি, আর আপনি লুকিয়ে আমাদের সকল কথা শুনেছিলেন। লুকিয়ে শুনতে যাব কেন? তোমাদের লাইলি মজলু টাইপ আলাপ সবাই শুনেছে, শুধু আমি না। মিথ্যা কথা কম বলুন, এক তো লুকিয়ে আমাদের কথা শুনেছেন, দ্বিতীয় কাপুরুষের মতো পালিয়ে গিয়ে একটা মেয়ের স্বপ্ন আশা সম্পূর্ণ তাকেই ভেঙে দিয়েছেন, আর এখন এখানে বসে বেহায়া নির্লজ্জের মতো হাসছেন।
আজ তোমার সব কথা হজম করে নিচ্ছি জবারানী, ভুলেও আর কোনোদিন এই শব্দ আমার সামনে উচ্চারণ করো না। আমি এতটাও ভালো ছেলে নই। তা তো দেখতেই পাচ্ছি, পৃথিবীর সবচেয়ে জঘন্য পুরুষ, পুরুষ নামের কলঙ্ক আপনি। জবারানী শান্ত হও, মনের মানুষ পাল্টানো যায় কিন্তু ভাগ্যে যে থাকে তাকে কি পাল্টানো যায়? বেলির ভাগ্যে আয়ান ছিল, আমি কিভাবে ওকে বিয়ে করতাম? জবা কিছু বলতে গিয়েও বলল না। এক কাপ চা দিয়ে চলে যাও, না হয় তোমার কপালে সত্যি আজ শনি রবি সবকিছু আছে। জবা নিজেও কথা বাড়াতে চাইল না, কথা বাড়ালেই কথা বাড়ে। চুপচাপ চা বানিয়ে অভ্রের সামনে ধরল। অভ্র এতক্ষণ মাথা নিচু করে কিছু ভাবছিল। জবার ডাকে ওর দিকে তাকিয়ে চা হাতে নিতে হাত বাড়ালে জবা চায়ের কাপ ছেড়ে দিল। অভ্র চায়ের কাপ ধরার আগেই জবা কাপ ছেড়ে দিয়েছিল, যার ধরুন গরম চা গিয়ে পড়ে অভ্রের হাঁটুতে। অভ্র যন্ত্রণায় চোখ মুখ খিচে চেয়ার শক্ত করে চেপে ধরে যন্ত্রণা সহ্য করে নিচ্ছে। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে ব্যথার যন্ত্রণায় রক্তিম হয়ে যাওয়া অভ্রের মুখের দিকে। মধ্যরাত বেলি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে অন্ধকার বাহিরের দিকে। জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে, চোখ থেকে এখনো এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে, থেমে থেমে বেলির শরীর কেঁপে উঠছে। দ্বার অন্ধকারের দিকে তাকিয়ে যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, এই অন্ধকারের মতো নিজের জীবনটা মনে হচ্ছে। যে ছেলে কখনো সিগারেট হাতে নিয়ে চায়নি, আজ সেই ছেলে নেশা করে রাস্তার মোড়ে উল্টে পড়ে আছে। হঠাৎ করে সেকেন্ডে বুঝি জীবন এভাবে পাল্টে যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা কি জানো? প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা। এই যে আজ দুইটা হৃদয় ভেঙে গেল, সাজানো স্বপ্ন তাদের সেকেন্ডে মিথ্যা হয়ে গেল, এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? মানুষটা নিজের হতে গিয়ে নিজের না, এর থেকে বড় যন্ত্রণার কি হতে পারে? পুরো একদিন এক রাত কেটে গেছে, আয়ানের কোনো খোঁজ খবর নেই। মোবাইলও বন্ধ। শায়লা সিদ্দিকী সন্দিহান দৃষ্টিতে জবার দিকে কয়েকবার তাকালো। অভ্রকে কুলসুম বেগম ড্রয়িং রুমে ডেকেছেন। আজ বিয়ের তৃতীয় দিন চলছে, সকল মেহমান চলে গেছে। আয়ানের বিয়ের পর মৌরির অবস্থা খুব খারাপ দেখা গেছে। সেই ছোট থেকে মনে প্রাণে আয়ানকে ভালোবেসে এসেছে, মেয়েটা চোখের সামনে আয়ানকে অন্য কারো হয়ে যেতে দেখল, অথচ কিছুই করতে পারল না। অসুস্থ হয়ে পড়েছে, কান্না করতে করতে মৌরি, তাই ওর আম্মু মাহা তালুকদার মৌরিকে সাথে করে নিয়ে গেল। অভ্র ট্রাউজারে হাত ঢুকিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসলো। কুলসুম বেগম হাতের ইশারায় পাশে বসতে বললেন। অভ্র আস্তে করে বসল। বিরাতে গরম চা পোড়ায় হাঁটুর উপরে অনেক পুড়ে ফোসকা পড়ে গিয়েছিল। ইচ্ছে করে অভ্র কোনো মলম বা ঔষধ দেয়নি। কিছু কিছু জিনিসের যন্ত্র করে দাগ পড়তে দেওয়া উচিত, কিছু কিছু যন্ত্রণা আনন্দ দেয়। আজও বসতে গিয়ে চিনচিন ব্যথা করে উঠল, তবে অভ্র কাউকে বুঝতে না দিয়ে আর চোখে চারপাশে তাকালো, কোথাও জবা নেই। ওই রাতের পর আর এই মেয়েকে দেখা হয়নি, কে জানে কি প্ল্যান সাজাচ্ছে। ড্রয়িং রুমে শায়লা সিদ্দিকী, শফিক, রফিক সাহেব, শার্লিন বেগম উপস্থিত। সবাই কুলসুম বেগম কি বলেন তার অপেক্ষা করছেন। অভ্র ওর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, জলদি বলুন আম্মু, আমার যেতে হবে। কুলসুম বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। শার্লিন বেগম কিছু বলার জন্য হাঁসফাঁস করছেন। এমন না যে আয়ানকে উনার পছন্দ না, আয়ানকেও উনার ভীষণ পছন্দ, কিন্তু কখনো মেয়ের স্বামী হিসেবে কল্পনা করেননি। কুলসুম বেগম নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন, বিয়ের আগ মুহূর্তে তুমি কোথায় চলে গিয়েছিলে? একটা কাজ পড়ে গিয়েছিল আম্মু। কুলসুম বেগম রেগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এমন কি কাজ পড়ে গিয়েছিল যে তোমার আমাদের মান সম্মানের কথা একবারও মনে আসেনি? তোমার হবু বউ স্টেজে বসেছিল, তোমার একবার বেলির কথাও মনে পড়েনি? তুমি ওকে অপমান করেছ অভ্র। অভ্র ওর আম্মুর থেকে চোখ সরিয়ে গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের আর কিছু বলার আছে? সবাই হতভম্ব হয়ে গেল। সবাই যেন অভ্রের কথা শুনে মুখে আসা কথাগুলো গিলে নিল। কুলসুম বেগম অভ্রের দিকে তাকিয়ে বলল, আমার কথা এখনো শেষ হয়নি অভ্র, তুমিও আসিফের মতো অবাধ্য হয়ে গেছ। এখন কি আমাকেও আসিফের মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে? অভ্রের মুখে এমন কথা শুনে পরিবেশ একদম থমথমে হয়ে গেল। অভ্র বসা থেকে দাঁড়িয়ে হাঁটা ধরল আর পেছনে রেখে গেল হাজার খানেক প্রশ্ন।
নিজের রুম থেকে খিলখিল করে হেসে উঠল এক কিশোরী। সে ড্রোনের মাধ্যমে ওদের সব কথা শুনতে চেয়েছিল, কিন্তু অভ্র এত শর্টকাট কথা শেষ করে দিবে ভাবতে পারেনি। ভেবেছিল মেঝো আব্বু ছোট আব্বু কুলসুম বেগম তাদের থেকে প্রচুর বকা খাবে অভ্র, অথচ সে বুঝতে পারল তারা নিজেরাও অভ্রকে কিছু বলতে ভয় পায়। সে বেশ মজা পাচ্ছে বাড়ির একজনের করুণ দশা দেখে। এখনো তো কিছুই না, সামনে সবার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। বেলি নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে সব সময়। আজ রাতে শায়লা সিদ্দিকী বেলির রুমে আসলো। চারপাশ তাকিয়ে বলল, কি অবস্থা করে রেখেছো বেলি সোনা। বেলি একবার চোখ তুলে শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে আবার দেওয়ালে মাথা ঠেকিয়ে বই সামনে ধরল। এভাবে নিজেকে ঘর বন্দি করে নিলে চলে? তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো, সবকিছু মেনে মানিয়ে নাও। আয়ান খারাপ ছেলে নয় বেলি, আমার ছেলে বলে বলছি না, এটা তুমিও জানো। বেলি তখনও বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকী বুঝলেন বেলি এখন কথা বলতে চাচ্ছে না। বেলি, আজ থেকে তুমি আয়ানের রুমে থাকবে, এটা বড় ভাবির আদেশ। বেলির কথা বাড়াতে ইচ্ছে করল না, তবে সে আয়ানের রুমে যাবে না। শায়লা সিদ্দিকী চলে গেল। বেলি অবাক হলো। শায়লা সিদ্দিকী কয়েকদিন আগেও জবাকে বউ করার জন্য এত পাগল ছিল, এত সহজে বেলিকে মেনে নিল। বেলি দীর্ঘ শ্বাস ফেলে মনে মনব বলল, বড় আম্মুর আদেশ, হয়তো সেই জন্যই সবাই তো বড় আম্মুকে ভীষণ ভয় পায়। বেলি চোখ বন্ধ করে শুয়ে রইল। রাতে না ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ঘুম চলে আসলো। জবাকে একটা ছেলের সাথে দেখে অভ্র গাড়ি দাঁড় করিয়ে তাকিয়ে রইল। জবা আলিফের পেছনে বাইকে বসে আছে। আলিফ বলে উঠল, নীরু আপু কোন দিকে যাব? সোজা বাদিকে চলো। ওদের পিছু পিছু গেল অভ্রের গাড়ি। জবা বুঝতে পারল ওদের কেউ ফলো করছে, এমনিতে তো সিআইডি অফিসার হয়নি। জবা আলিফকে বলল, রাস্তার সাইডে আমাকে নামিয়ে দাও আর তুমি চলে যাও। আলিফ মনে মনে খুশি হলো, ওর গার্লফ্রেন্ড ওকে বারবার মেসেজ দিচ্ছে দেখা করার জন্য। আলিফ কথা না বাড়িয়ে জবাকে নামিয়ে দিয়ে বলল, কোনো সমস্যা হলে আপু আমাকে কল দিবেন। আলিফ চলে যেতেই জবা মাস্ক পরে রিকশা ডাকল। বাড়ির পেছনে রিকশা থেকে নেমে জবা শাড়ি পরে পাইপ বেয়ে উপরে উঠে আসলো। দূর থেকে সবকিছু খেয়াল করলো অভ্র। সে অবাক হয়ে বলে উঠল, এটা মেয়ে নাকি বাদর ছিল? জবা রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই ওর রুমের দরজায় টোকা পড়ল। জবা দরজা খুলতেই দেখল অভ্র বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। জবা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই অভ্র ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। জবা অভ্রের এমন আচরণে রেগে আঙ্গুল তুলে শাসিয়ে কিছু বলতে চাইলে অভ্র ওর হাত চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। জবা রেগে ছটফট করে ছুটার চেষ্টা করে বলল, নির্লজ্জ ছেলে, আমার থেকে দূরে থাকো, কতবার নিষেধ করেছি আমাকে ছুবে না, অসভ্য। অভ্র বাঁকা হেসে বলল, এখনো তো কিছুই করলাম না, অথচ অসভ্য তকমা দিয়ে দিচ্ছ। অথচ একই পাশে একই বাইকে ঘাড়ে হাত রেখে অন্য ছেলেদের সাথে তো ভালোই ঘুরে বেড়াতে পারো। আমি রুমের ভেতর হাত ধরলেই অসভ্য হয়ে গেলাম। অভ্র, আমি তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না, আমাকে ছেড়ে দূরে দাঁড়াও। তোমার ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে। অভ্র রেগে গেল জবার কথা শুনে। রাগী দৃষ্টিতে তাকিয়ে হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, ছেলেটা কে ছিল? জবা আরো তেজ দেখিয়ে বলল, বলবো না তোমাকে। কেন বলবে না? আমার ইচ্ছে। এতে কিন্তু ছেলেটার সমস্যা হবে। ওকে তুমি কিছুই করবে না। অভ্রের মুখের বাঁকা হাসি দেখে ভয় পেয়ে গেল জবা। ওর কিছু হলে আমি তোমাকে ছাড়ব না বলে দিচ্ছি অভ্র। ছেড়ো না প্লিজ, দুই হাতে যত্ন করে আঁকড়ে গলায় জড়িয়ে থেকো। জবা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে অভ্রকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। তোমার মতো ছেলেদের আমি ঘৃণা করি। যেই ঘৃণা আজ থেকে 6 বছর আগে ছড়িয়েছিলে আজও তার বেড়েই চলছে। অভ্র 2 পা এগিয়ে এসে জবার দিকে ঝুঁকে গেল। জবা পিছিয়ে গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। অভ্র ওর কানের কাছে ফিসফিস করে বলল, যেই মনে এত ঘৃণা, একদিন সেই মনে প্রেমের ফুল ফুটবে, একটু ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠবে তোমার হৃদয়।
আমি প্রমাণ করে দিব অভ্র চৌধুরী এতটাও ক্যারেক্টারলেস নয়, তার রক্তজবার হাত ছাড়া সে কখনো দ্বিতীয় কারো হাতও স্পর্শ করেনি। জবা তাচ্ছিল্যের সুরে বলে উঠল, জানেন তো মিস্টার অভ্র চৌধুরী, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। জবা কি ইঙ্গিত করেছে অভ্র খুব সহজে বুঝতে পারল। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, অথচ আমি সব সময় ভুল ছিলাম। অভ্র আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। জবা ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার সত্যি জানার কোনো ইচ্ছে নেই। আমার উদ্দেশ্য তুমি না তোমার পরিবার। অপেক্ষা করো, আগামীকাল তোমার পরিবারের জন্য সারপ্রাইজ আছে। আমি পেরেছি, হ্যাঁ আমি পেরেছি সব প্রমাণ জোগাড় করতে। ভালো মানুষের আড়ালে মুখোশগুলো টেনে বের করার সময় এসেছে। যে মন কাটায় জর্জরিত সেই মনে কখনো প্রেমের ফুল ফুটবে না, আমি ফুটতে দিব না। বেলি বিরক্ত হলো। ঘুম থেকে উঠে দেখে সবকিছু ওর রুম থেকে লতিকার আম্মা আয়ানের রুমে নিয়ে এসেছে। কুলসুম বেগম এসে ওকে আদেশ করল ওর রুমে চলে যেতে। বেলি কুলসুম বেগমের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। এই কিছু না বলতে পারার জন্য নিজের প্রতি নিজের ভীষণ রাগ হলো। সে বাড়ির কোনো খবর জানে না। অভ্র কি বাড়িতে বিয়ের পর আর ফিরেছে? সে কি জানে বেলি আজ কার বউ? বেলি এই 3 দিন রুমে নিজেকে বন্দি রেখেছে। কারো সাথে কোনো রকম কথা বলেনি, কেউ বলতে চাইলেও রুম থেকে বের করে দিয়েছে। তখন হয়তো রাত 10 কি 12টা। বেলি ধীর পায়ে নিজের চিরচেনা রুম থেকে বের হয়ে একবার আশেপাশে তাকালো। অভ্রের রুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কিছু সময়। দরজা দেখে বুঝতে পারল অভ্র বাড়িতে। সে অভ্রের দরজা দেখলে বুঝতে পারে সে বাড়িতে কিনা। সে যে ছোট থেকেই এই মানুষটাকে সব সময় বুঝতে চেয়েছে। কখনো কি প্রয়োজন বেলির থেকে ভালো কে জানে। শুধু অভ্রের মনের খবরটা বেলি আজীবন জানতে পারল না। তবে সে মুখোমুখি হবে, জিজ্ঞেস করবে কেন সে এমনটা করল, কেন এত এত স্বপ্ন দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসালো। প্রথম নিষেধ করতে পারত, অন্তত বেলি অন্য কারো না হতো। আজ অভ্রের জন্য আয়ানকে বিয়ে করতে হয়েছে, সে ক্ষমা করবে না, অভ্রকে কখনো করবে না। মধ্যরাতে বাড়িতে ফিরেছে আয়ান। লতিফা আয়ানকে দেখে খুশিতে বলে উঠল, স্যার আপনার আম্মাকে ডাকমু। আয়ান নিষেধ করে দিয়ে বলল, ঘুমাতে যাও, কাউকে ডাকতে হবে না। আয়ান নিজের রুমের সামনে এসে পকেট থেকে চাবি বের করে রুমে ঢুকে পড়ল। রুম আবছা অন্ধকার, ড্রিম লাইট জ্বলছে। আয়ান আর লাইট জ্বালল না। সে এসেছে বারেকের বাসা থেকে, এতদিন বারেকের বাসায় ছিল। সে সোজা এসে বিছানায় শুয়ে পড়ল। কোলবালিশ ভেবে হাত পা ছড়িয়ে রাখতেই বেলির ঘুম ভেঙে গেল। নিজের উপর এমন শক্ত হাত পা বুঝতে পেরে ভয় গলা শুকিয়ে আসল। হঠাৎ চিৎকার দিয়ে লাথি মারল। হঠাৎ শরীরে লাথি পড়তেই তাল সামলাতে না পেরে আয়ান ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। ব্যথায় কোমর চেপে ধরল। বেলি ভয় কাঁপতে কাঁপতে আবার চিৎকার করার আগেই আয়ান দ্রুত উঠে এসে ওর মুখ চেপে ধরল। চলবে, ভুল ত্রুটি মার্জনীয়।